আবারও আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের কথা উল্লেখ করে এই সময়ের মধ্যেই দ্রুত সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল শনিবার ঐকমত্য কমিশনের 2 সদস্যের সঙ্গে বৈঠকে দেয়া প্রধান উপদেষ্টার এই তাগাদাকে জামায়াত ইসলামী ইতিবাচকভাবে দেখলেও বিএনপি বলছে এই বিষয়ে একমত নয় তারা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, ডিসেম্বরেই নির্বাচন চায় তাদের দল, এর বাইরে অন্য কোনো সময় নির্বাচন অনুষ্ঠানের বিরুদ্ধে বিএনপি। অন্যদিকে ডিসেম্বর অথবা জুন যে সময় নির্বাচন হোক না কেন, নির্বাচনের আগে সংস্কারের পথনকশা চাইছে এনসিপি। দলটি মনে করছে সেটা না করে যে সকল রাজনৈতিক দল নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে তাদের খুশি করার জন্য প্রধান উপদেষ্টার তাগাদা দেয়া ঠিক হয়নি। আর এনসিপির মতো সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার ও সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার কথা বলছে বাম রাজনৈতিক দলগুলো। এই দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করার চিন্তাও আছে তাদের। তবে কি এই ইস্যুতে এখন আন্দোলনে যাওয়াই একমাত্র সমাধান? বর্তমান প্রেক্ষাপটে সংস্কার না নির্বাচনে রোডম্যাপ কোনটি আগে দরকার? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাউন স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ হারুন রশিদ, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, সংস্কার কার্যক্রমে ধীর গতি চলছে এবং সেটি আসলে খুব স্পষ্ট হচ্ছে দিন যত যাচ্ছে। 8 মাস পার হয়ে যাচ্ছে এই সরকারের। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদও দিয়েছেন প্রধান উপদেষ্টা। আবার সেই প্রধান উপদেষ্টার এই তাগিদকে এনসিপি বলার চেষ্টা করছে কোনো রাজনৈতিক দলকে খুশি করবার জন্য, তাই কি? ধন্যবাদ আপনাকে এবং আমার সহজ আলোচক। প্রথমে আমি আগাম নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা নববর্ষের যেই আলোচনাটা এসছে সংস্কারের ব্যাপারে ধীরগতি, এটা দৃশ্যমান। আর নির্বাচনের ব্যাপারে সংস্কার কোনো রাজনৈতিক দল চায় নাই, এরকম কোনো রাজনৈতিক দল আমি দেখিনি। সংস্কার সব রাজনৈতিক দলই চেয়েছে এবং সংস্কারের কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে। কারণ সংস্কার তো একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। এই সংস্কারগুলো একদিনে অল্প সময়ের মধ্যে শেষ হবে এরকম কোনো ইয়ে নাই। সংস্কারটা চলমান থাকবে, নির্বাচনের মধ্যে অনুষ্ঠিত হতে হবে। এখন যে সংস্কারগুলো নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, যে সংস্কারগুলো মানে খুব জরুরি, সেই সংস্কারগুলো এই সময়ের মধ্যে শেষ করে যথাসময়ে একটা তাড়াতাড়ি নির্বাচন দিলে আমার মনে হয় যে 24-এর গণোত্থানের চেতনার কথা বলে সেই চেতনা এবং সেটার যে সেটা যথাযথ থাকবে। অন্যথায় এটা নিয়ে একটা ধ্রুব জাল কুয়াশা সৃষ্টি হচ্ছে এবং এই কুয়াশার মধ্য দিয়ে অন্য কিছু কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। আমরা চাই না যে নির্বাচনকে কেন্দ্র করে একটা আন্দোলন গড়ে তুলুক বা আবার একটা আন্দোলনের মধ্য দিয়ে একটা নির্বাচন আসুক। জাতি প্রত্যাশা করে যে এই সংস্কার যেগুলা জরুরি প্রয়োজন, সেই সংস্কারগুলো করে একটা নির্বাচনের তফসিল ঘোষণা করুক। যতক্ষণ পর্যন্ত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দিয়ে একটা রোড ম্যাপ না দিবে ততক্ষণ পর্যন্ত এই নির্বাচন নিয়ে কিন্তু একটা কুয়াশা থেকে যায়। কিন্তু আবার যে রোড ম্যাপের কথা আপনি বলছেন, এনসিপির নেতারা বলেছেন যে তারা আগে সংস্কারের রোড ম্যাপ চান। সংস্কারের রোড ম্যাপ আসবে, সংস্কার হবে, এরপরে কি তাহলে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ আমরা পেতে পারি? সংস্কার কি একটা নির্দিষ্ট সীমাবদ্ধ জিনিস যে এটা শেষ হয়ে যাবে? এখন যে সংস্কার করছে তারপরে তো আরেকটু সংস্কারের ব্যাপার হতে পারে, তারপরে আবার সময়ের প্রয়োজনে আবার সংস্কারের প্রয়োজন হবে। কাজে সংস্কার একটি চলমান জিনিস। এই চলমান জিনিস চলতে থাকবে। যেগুলো নির্বাচন সংশ্লিষ্ট, নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো করছে সেগুলো যত দ্রুত সম্ভব, ডিসেম্বর এখন পর্যন্ত কিন্তু আরও অনেকগুলো মাস বাকি আছে, এই মাসের মধ্যে এই সংস্কারগুলো সম্পন্ন করুক। সম্পন্ন করে একটা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হোক। প্রধান উপদেষ্টা 2 কমিশনের সদস্যের সাথে মিটিং করে যে কথাটা বলেছে, ডিসেম্বর থেকে জুন এর মধ্যে নির্বাচনের করার জন্য। ডিসেম্বর মাস থেকে জানুয়ারিতে হতে পারে, কিন্তু জুনে বাংলাদেশে নির্বাচন হওয়ার মতো পরিবেশ কিন্তু নেই। জুন বাংলাদেশে বর্ষাকাল থাকে, এখানে প্রচণ্ড গরম থাকে। আমরা নির্বাচন করার লোক, হারুন ভাইও নির্বাচন করার লোক। নির্বাচনের পরিবেশ বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ভৌগোলিক সীমানার মধ্যে বর্ষাকালে নির্বাচনের কোনো পরিবেশ নেই। এবং আপনি দেখবেন যতগুলো নির্বাচন হয়েছে জুন মাসে কিন্তু এই নির্বাচন হয় নাই। জুন মাসে নির্বাচন বলার মানে হলো যে এই নির্বাচনটা পরবর্তী ডিসেম্বর বা জানুয়ারিতে নিয়ে যাওয়া, বিলম্ব করার একটা প্রক্রিয়া। কাজে নির্বাচনটা ডিসেম্বর যদি একান্ত হয় তাহলে জানুয়ারিতে ঘোষণা করুক।
একটা ডেট ঘোষণা করতে হবে এবং ওই তারিখ ঘোষণা করে যদি রুটম্যাপ সুনির্দিষ্টভাবে না করা হয় তাহলে নির্বাচন নিয়ে যে কুয়াশা, এই কুয়াশা আরও বাড়তে থাকবে এবং এটাকে কেন্দ্র করে কিন্তু একটা সংস্কার সময় কিন্তু কার্যক্রমে যে আন্দোলন ধীর হতে গতি পারে। আমরা দেখছি, সেই ধীর গতির মধ্যে দিয়ে এই ডিসেম্বর নাগাদ নির্বাচন অনুষ্ঠান হওয়া বাংলাদেশে সম্ভব? কিন্তু এরকম অনেকগুলা অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক বিভিন্ন নামে দল নিরপেক্ষ সরকার ছিল, তারা 3 মাসের মধ্যে মানে নির্বাচন করেছে। 8 মাস কিন্তু অনেক সময়। আর ডিসেম্বর পর্যন্ত যদি আপনি বিবেচনা করেন, এপ্রিল থেকে ডিসেম্বর এখানেও কিন্তু আরও 8 মাস রয়ে গেছে। কাজে 16-17 মাস পরে একটা নির্বাচন করা, এর মধ্যে জরুরি সংস্কারগুলো শেষ করতে না পারা, এটা ইচ্ছাকৃত হতে পারে। কিন্তু এই সংস্কারগুলো শেষ করার জন্য এই 16-17 মাসের বেশি লাগবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে করি না। জাতি কিন্তু প্রত্যাশা করছে একটা অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন। সকল দলের অংশগ্রহণ নির্বাচন হবে। আওয়ামী লীগ যে নির্বাচন করে গেছে, গত 3টা বিতর্কিত নির্বাচন, যে একটা অংশকে বাদ রাখার চেষ্টা করা হয়েছে। এখন এই অংশগ্রহণ নির্বাচন যদি সামনেও না হয় তাহলে এইটা কিন্তু আবার একটা প্রশ্নবিদ্ধ হবে। কাজে জাতির কাছে একটা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমি মনে করি যে সংস্কারের কথা যেটা বলছেন, সংস্কারের একটা অংশ সম্পূর্ণ হোক, বাকি অংশটা নির্বাচিত সরকারের সেই ধারাবাহিকতায় শেষ সেটি তো করবে। সংস্কারকে ঘিরে। মোহাম্মদ হারুনুর রশিদ, এই যে সংস্কার কার্যক্রম কিংবা নির্বাচনের রোডম্যাপ, সংস্কারের রোডম্যাপ, এই জায়গাটিতে আবারও আমরা পাল্টাপাল্টি প্রশ্ন করতে দেখছি। এনসিপি নেতারা বলেছেন তারা নির্বাচনের আগে সংস্কারের পথনকশা চায় এবং খুব স্পষ্টভাবে তারা বলেছেন এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম তারা দেখতে পাচ্ছেন তার বেশিরভাগ ক্ষেত্রে এনসিপির নেতাদের মনে প্রশ্ন জাগছে এই কার্যক্রমের উপর সরকারের পুরো তত্ত্বাবধান আদৌ বহাল আছে কিনা। একই সময় আবার বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি প্রশ্ন করেছেন কাদেরকে আপনারা উৎসাহিত করছেন, কোন অগণতান্ত্রিক শক্তিকে এই মাঝপথে আপনারা সুবিধা দিচ্ছেন? ধন্যবাদ। আজকে সংস্কারের বিষয় নিয়ে আপনি আলোচনার সূত্রপাত করেছেন, তার সঙ্গে এনসিপিকে সংযুক্ত করেছেন। এনসিপি তো এখন পর্যন্ত কোনো নিবন্ধিত রাজনৈতিক দলই নয়, এখনও পর্যন্ত তাদের জেলা উপজেলা পর্যায়ে কোনো কাঠামোই নেই। সুতরাং এনসিপি আপনার কি বললো সেটাকে এত আমলে নেওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি না। দ্বিতীয়ত, বাংলাদেশে আমরা অতীতে দেখেছি বিভিন্ন সামরিক সরকাররা এসছে, 1/11-এর সময় সরকার এসছে, তারা যে সমস্ত রাষ্ট্র মেরামতের ঘোষণা দিয়েছে 2 বছর পর তারা আবার ওই নির্বাচনেই তাদেরকে ফিরে যেতে হয়েছে। আমাদের প্রশ্নটা হচ্ছে যে আপনার বিগত 15 বছর 16 বছর যাবৎ বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, আপনার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, হয়রানিমূলক মামলার শিকার হয়েছে এবং বাংলাদেশের মানুষের একটাই প্রত্যাশা যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই। এবং এই নির্বাচনটা বিগত সরকার করতে করেনি বলেই কিন্তু তার পরিণতি এই 24শে জুলাই এবং আগস্টের এই পরিণতি হয়েছে। এখন বিষয় হচ্ছে যে গত 15 বছর 16 বছর যাবৎ আপনার বিগত সরকার রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে, রাষ্ট্রীয় কাঠামোগুলোকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে, বাস্তবিক অর্থেই যে এই রাষ্ট্রীয় কাঠামোগুলোকে একটা মেরুদণ্ডের উপর দাঁড় করাতে কিন্তু 6 মাস, 1 বছর, 2 বছর যথার্থ সময় নয়। কিন্তু এটা আপনাকে রাজনৈতিক দলসমূহকে আপনার যারা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসবে, এই রাষ্ট্রীয় কাঠামোগুলোকে জনগণের প্রত্যাশা অনুযায়ী, আকাঙ্ক্ষা অনুযায়ী আপনার নতুন করে নির্মাণ করার জন্য তাদের কর্মসূচি প্রণয়ন থাকবে, ঘোষণা থাকবে। কিন্তু এইটার জন্য আপনাকে নির্বাচন বিলম্বিত করা, নির্বাচনকে সংস্কারের ইস্যুর মধ্যে যে 8 মাসে আমরা কি সংস্কার করতে পেরেছি, আমরা রাষ্ট্রীয় কাঠামোগুলোর মধ্যে যে সমস্ত বিগত সরকার আমলে যারা চিহ্নিত দোষর বা চিহ্নিত যারা রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সাথে বিগত সরকারের আমলে সম্পৃক্ত ছিল, তাদেরকে আমরা ওইসব জায়গা থেকে অপসারণ করতে পেরেছি। সংস্কারটা কি করবেন আপনি? আজকে আমাদের রাজনৈতিকভাবে আমাদের চরিত্রগত কি কোনো পরিবর্তন আমরা আনতে পেরেছি? আজকে উপদেষ্টা মণ্ডলী বলতে পারবে যে বাংলাদেশে বর্তমানে রাষ্ট্রীয় কাঠামোতে ঘুষ, দুর্নীতি, সব অপশাসন দূর হয়ে গেছে? এ কথা কেউ বলতে পারবে না এবং রূপ বদলিয়েছে। তো সুতরাং আজকে রাষ্ট্রীয় কাঠামোকে সংস্কারের কথা বলছি, রাষ্ট্রীয় কাঠামোকে নতুন করে বিনির্মাণের কথা বলছি, এর ক্ষেত্রে তো আমাদের কোনো রাজনৈতিক দলের দ্বিমত নাই। এবং যারা আজকে কথাগুলো বলছে, যারা এই কথাগুলো নিয়ে বিলম্ব করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যটা কী এটাও পরিষ্কার হওয়া দরকার। নির্বাচন তো আমরা দীর্ঘদিন যাবৎ দাবি করে আসছি এবং এই সরকার কিন্তু আজকে একটা ধোঁয়াশার মধ্যে রাখছে, যেটা আপনিও নিজে বলেছেন যে সরকার বলছে কম সংস্কার হলে ডিসেম্বর, তারপরে আবার বলেছে যে আগামী বছরের জুন। ভাই যেটা বলল যে আপনার বাংলাদেশে মার্চের পরে আর নির্বাচনের কোনো আবহাওয়া থাকে না। এই যে এখন এপ্রিল, মে, জুন মাস, এটা প্রচণ্ড একটা
দাবাদাহ চলবে, বৃষ্টিপাত চলবে, ঝড় বৃষ্টি চলবে, এটা নির্বাচনের জন্য কোনো পরিবেশ নাই। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত আমাদের দেশের সবচেয়ে প্রধান উপদেষ্টা তো নির্বাচন ভালো করতে সংস্কার এগিয়ে তাগিদ দিচ্ছেন, তাহলে আসলে পিছিয়ে নেওয়ার চিন্তা কারা করছে? না, প্রধান উপদেষ্টার উচিত হবে যে সংস্কার যতটুকু হবে এই সময়ের মধ্যে হবে, এর মধ্যে আপনার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণ সুন্দর করার জন্য যা যা করা প্রয়োজন সেটাও নিশ্চিত করবেন। এবং এইটার জন্য তো আপনার তাগাদা দিয়ে আমাদের আরও কাজ বাকি আছে, হতে পারলো না, এটা ঠিক না। ভাই একটা কথা খুব পরিষ্কার কথা বলেছে যে যেহেতু মে জুন মাসের দিকে নির্বাচনের কোনো অনুকূল পরিবেশ নয়, ওই পর্যায়ে ঠেলে নিয়ে যেতে পারলে আবার নির্বাচনকে আরও 1 বছর প্রলম্বিত করা যাবে। দেখেন, অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করা ঠিক নয়। কারণ আজকে আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি, সহযোগিতা দিচ্ছি। আজকে দেখেন একটার পর একটা বিভিন্ন, যে গতকালকে মার্চ ফর গাজা অনুষ্ঠান, সেখানে বিরাট একটা জাতীয় ঐক্যের আমরা আবহাওয়া দেখেছি। আমরা আপনার কিছুদিন আগে এই বিনিয়োগ সম্মেলন হলো, সেখানে দেখেন সকলেই সেখানে অংশগ্রহণ করেছে। এই যে এখন সকলেই যে আপনার এই জায়গাগুলোতে আমরা অংশগ্রহণ করছি, সমর্থন দিচ্ছি, তার মধ্যে দিয়ে কিন্তু একটা ভালো জায়গা তৈরি হচ্ছে। কিন্তু সরকার যদি এই জায়গাটাকে উপলব্ধি করতে ব্যর্থ হয় এবং নির্বাচনকে নিয়ে যদি এই ধরনের কালক্ষেপণ করে, নির্বাচনকে নিয়ে যদি আপনার এই ধরনের বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয়, তাহলে কিন্তু যেটা আজকে আমাদের পার্টির মুখপাত্র বলেছে যে আপনার আমাদের জুলাই আগস্টের যে আন্দোলনের যে আপনার সেটা বাধাগ্রস্ত হবে। আবার একই সময় অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে যদি আমি জামায়াতের কথা বলি, তারাও বলেছেন সংস্কার বিষয়ে ঐক্যমত না হয়ে নির্বাচনে গেলে শঙ্কা দেখা দেবে। তার মানে কোনো রাজনৈতিক দল নির্বাচনের যেতে হলে সংস্কার শেষ করে যাওয়ার যে শঙ্কা, সেটিও প্রকাশ করছেন। কি হতে যাচ্ছে আসলে নির্বাচন নিয়ে এবং সংস্কার কার্যক্রমে, কেন এই ধীরগতি, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করবো। জি25 প্রাথমিক রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরও একবার আমন্ত্রণ জি25 প্রাথমিক রাজখানে। আমাদের সাথে যুক্ত হয়েছেন জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। স্বাগত জানাচ্ছি আপনাকে জোনায়েদ সাকি। সংস্কার কার্যক্রমে ধীর গতি নিয়ে আমরা আলোচনা করছিলাম। প্রধান উপদেষ্টাকে বারবার তাগাদা দিতে হচ্ছে সংস্কার কার্যক্রম দ্রুত করবার জন্য। আবার একই সময় আমরা দেখতে পাচ্ছি জামায়াত কিংবা এনসিপি তারা এই সংস্কার ইস্যুতে প্রায় একই সুরে কথা বলছে, এবং জামায়াত বলেছে সংস্কার বিষয়ে ঐক্যমত না হয়ে নির্বাচনে গেলে শঙ্কা দেখা দেবে। কি ধরনের শঙ্কা আসলে তারা দেখতে পাচ্ছে? সেটা তো তারা জানে। ধন্যবাদ আপনাকে, সবাইকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। কে কি মনে করে এটা তো তারা জানে, আপনি আমাকে কেন প্রশ্ন করছেন? আপনারা কি কোনো শঙ্কা দেখতে পাচ্ছেন নাকি এই শঙ্কা শুধু এনসিপি বা জামায়াত তারাই দেখতে পাচ্ছে? না, সেটার উত্তর তো তারা দিতে পারবে, আমি তো তাদের উত্তর দিতে পারবো না। আমরা যেটা মনে করি যে সংস্কার এবং নির্বাচন একটা একই প্রক্রিয়ার দুটো গুরুত্বপূর্ণ দিক। সংস্কার আমাদের করতে হবে এবং সংস্কার নির্বাচনের জন্যও লাগবে, আবার সংস্কারের জন্যও নির্বাচনটা লাগবে। এবং যুক্তিহীন কথাবার্তা বললে তো হবে না, মানে এক ধরনের অযৌক্তিক কথাবার্তা, পলিটিক্যাল জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এবং এটা একটা কৃত্রিম পার্থক্য তৈরি করে, কিংবা কেউ সংস্কারের পক্ষে কেউ নির্বাচনের পক্ষে, এগুলো এক ধরনের তৈরি হচ্ছে। এই দুটো থেকেই এর মধ্যে কোনো মুখোমুখি করার কোনো জায়গা আসলে বাস্তবতাটা নেই। মূল বিষয়টা হচ্ছে যে আমরা সংস্কারের প্রক্রিয়ার মধ্যে আছি, ইতিমধ্যে সংস্কার প্রস্তাবগুলো এসছে এবং সেখানে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে, এবং সেই মতামতের মধ্যে যেগুলো ন্যূনতম ঐক্যমত্য হবে সেইগুলো তো একটা জাতীয় সনদ আকারে আসতে পারে। আর যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো জনগণের কাছে যাবে, জনগণের যার যার দল তাদের প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাবে, এবং জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারা সেটা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে করবে। যে প্রক্রিয়াটির এই কথা আপনি প্রক্রিয়া বলছেন, জনগণের স্থান তো লাগবে, জনগণের অংশ না নিয়ে আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে, বা এই সরকার সেই প্রক্রিয়াটিও কি এখনো পর্যন্ত শুরু করেছে বলে আপনি মনে করেন? শুরু করেছে, এটা বললে ঠিক হবে না যে এই প্রক্রিয়াটা শুরু করেনি। দেখুন, ইতিমধ্যে 6টি কমিশন তাদের রিপোর্ট দিয়েছে এবং এরপর একটা ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। ঐক্যমত্য কমিশন সংস্কারের মূল প্রস্তাবগুলো কি সেগুলো তারা মোটামুটি একটা উপস্থাপন করেছেন লিখিতভাবে, এবং সেগুলো রাজনৈতিক দলগুলোকে দিয়েছেন। এবং সেই সব বিষয় ইতিমধ্যে প্রায় সবগুলো রাজনৈতিক দল, মানে আমার জানা মতে প্রায় অধিকাংশ রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়ে দিয়েছেন। কোনটাতে তারা একমত, কোনটাতে আংশিক একমত, কোনটাতে দ্বিমত, কিংবা কোনটাতে তাদের মানে বিকল্প প্রস্তাব আছে। এই সব প্রস্তাবলী দিয়ে সেখানে ইতিমধ্যে করা হয়েছে, সাবমিটও করা হয়েছে। তাহলে এখন এখান থেকে ঐক্যমত্য কমিশন যেটা বের করবেন যে কোন কোন প্রশ্নগুলোতে সর্বসম্মত অবস্থা আছে, সবাই একমত কোন কোন প্রশ্নগুলোতে, কোন বিষয়গুলোতে কিছুটা আংশিক একমত আছে, কোন বিষয়গুলোতে দ্বিমত আছে।
আংশিক একমতগুলো বিষয় নিয়ে আবার আলাপ আলোচনা হতে পারে, এমনকি দ্বিমতের বিষয়গুলো নিয়ে কিছু আলাপ আলোচনা হতে পারে যে আমরা আরও কোনো বিষয়ে একমত হতে পারি কিনা। যেটাই যাই, শেষ পর্যন্ত যে বিষয়গুলোতে সর্বসম্মত হবে সেটাই ন্যাশনাল চার্টার। সেইটা ন্যাশনাল চার্টার অর্ডিন্যান্সের মধ্যে যেতে পারে, যেটা কীভাবে বাস্তবায়ন হবে। এর সাংবিধানিক অংশটা সংসদে বাস্তবায়ন করতে হবে। এর অন্যান্য অংশগুলো প্রশাসন, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান নানান রকম আছে, সেগুলো নির্বাহী আদেশেও হতে পারে, যেগুলো পরবর্তীতে র্যাটিফাইড হলেও চলবে। কাজে এই যে জায়গাটা, এই প্রসেসটা কিন্তু ইতিমধ্যে এগিয়েছে এবং এনারা 3 মাস সময় চেয়েছেন। তাতে আমার ধারণা মার্চ, এপ্রিল, মে, ম্যাক্সিমাম জুনের মধ্যেই এই কাজটা সম্পন্ন হবে। তারপরে এখন থাকে যে সময়, তাতে এই পুরো প্রসেস নিয়ে আরও যদি ফার্দার আলোচনা করতে চান, ইলেকশনের জন্য যে ডিসেম্বর থেকে জুনের সময় দেওয়া হয়েছে, তার আগে এই পুরো সংস্কার প্রক্রিয়াটাকে সম্পন্ন করার যথেষ্ট পরিমাণ সময় এখানে আছে। তো কাজেই সরকার কিন্তু যেভাবে এগোচ্ছে, তাতে আমরা এখন পর্যন্ত কোনো আমি আশঙ্কার জায়গাটা দেখি না। ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা বলেছেন, এখন রাজনৈতিক স্টেক হোল্ডারদের সাথে তারা বসবেন, বসে সেখানে যেটা ঐকমত্য হবে যে কখন ইলেকশনটা হবে, কোন মাসে হওয়াটা ভালো হবে, সেই বিষয়টা তারা ডিক্লেয়ার করবেন। পথটা কিন্তু খুব পরিষ্কারভাবে আছে। যেটা চলছে বাইরে একটা রাজনৈতিক এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা, যে প্রতিদ্বন্দ্বিতায় যার যার মাইলেজ নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে জনগণের মধ্যে কে কীভাবে যাবেন। তো সেটা খারাপ না, সেটা তো রাজনৈতিক প্রতিযোগিতা থাকবেই গণতন্ত্রের মধ্যে। কিন্তু আমরা যেটা সবসময় বলেছি যে প্রতিযোগিতা যাতে আবার এমন জায়গায় না যায় যে ন্যূনতম যে জাতীয় ঐকমত্য দরকার আমার এই গণতান্ত্রিক উত্তরণের জন্য, সেইটা আবার ভেঙে না পড়ে, সেইটা খেয়াল রাখা দরকার। আর কেবলমাত্র সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে যে রাজনীতিটা করার চেষ্টা করা হচ্ছে, সেইটা খুব ভালো কিছু হচ্ছে না বলে আমাদের কাছে মনে হয়। সেইটা খুব জনগণের মধ্যে মাইলেজ দিবে বলে আমাদের কাছে মনে হয়। আপনি মনে করছেন যে সংস্কার কার্যক্রমে যে ধীর গতির আশঙ্কা আমরা করছি, সেটা একটি বড় কারণ? ধীর গতিটা তো আপনারা একটা ইয়ে করেছেন, এই মানে ধারণা করছেন, অথবা এখানে এই সিদ্ধান্তটা টেনেছেন মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ থেকে, যে তিনি তাগাদা দিয়েছেন। এইটা আমার ধারণা যে সম্প্রতি যে আলাপ আলোচনা হচ্ছে, হয়তো কোনো প্রশ্নের মুখে পড়ে অথবা নিজে থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা এই কথাটা বলেছেন যে গভর্নমেন্ট ডিসেম্বর টু জুনের মধ্যেই ইলেকশন নিয়ে যে তাদের প্রাথমিক রোডম্যাপ, সেটার মধ্যেই আছে। আপনি সম্প্রতি জানেন যে একটা ফেসবুক সহ নানান মাধ্যমে সরকারের মেয়াদ নিয়ে প্রত্যেকের আকাঙ্ক্ষা, তাদের যে ইচ্ছা, সেটা প্রকাশ করছেন। সেখানে মেয়াদ অনেক বেশ লম্বা সময় ধরে থাকার ব্যাপারে অনেকে করেছেন। প্রত্যেকের মতামতের প্রতি আমরা সম্মান রাখছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে গভর্নমেন্ট কি বলছে। গভর্নমেন্ট কিন্তু তার নিজের ইতিমধ্যে ঘোষিত প্রাথমিক রোডম্যাপের মধ্যেই আছে, ফলে আমরা সেটাকে ধরেই আলোচনা করব। এবং সেইটা যাতে রোডম্যাপটা যাতে আমাদের কোনো মানে ইয়ে না হয়, অর্থাৎ এটাকে ধরে রাখা যায়, সেই জন্য হয়তো তাগাদার ব্যাপারটা এসছে, যাতে কোনোভাবে কোনো প্রশ্নের মুখোমুখি না। তাগাদা আসলে প্রধান উপদেষ্টা দিচ্ছেন মোহাম্মদ হারুনুর রশিদ, অর্থাৎ সংস্কার কার্যক্রম দ্রুত করে নির্বাচন আসলে যাতে আমরা দ্রুত পৌঁছাতে পারি। আবার সেই নির্বাচনের জোনায়েসাকে যেটি বলছিলেন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ঠিক কতদিন থাকবেন সেটি নিয়ে এক ধরনের জরিপ চলছে। একজন উপদেষ্টা তিনি বলেছেন এই সরকারকে জনগণ 5 বছর পর্যন্ত দেখতে চায়। বিএনপি আবার এই কথাগুলো সাথে বলেছে গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের উল্টো দিকে যাত্রা শুরু করবেন, তাতে করে নির্বাচনের কথা বলে নির্বাচনের ধোঁয়াশা সৃষ্টি করলে এটা আসলে গণতন্ত্রের জন্য শুভ হবে কিনা, সেই প্রশ্ন বিএনপি তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা আপনি উত্থাপন করলেন, আমি খুবই উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আপনার আইসিটি অ্যাক্ট ছিল, এটার নিপীড়নমূলক, নির্বাচনমূলক অনেক কথা আমরা বলেছি। কিন্তু আমরা যেমন 5ই আগস্টের পরে মুক্ত মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি, আমি ইদানিং লক্ষ্য করছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেক আইডি খুলে যেভাবে চরিত্র হরণ করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের বিভিন্ন ঘটনার, এই ক্ষেত্রে আপনার এটিকে দমন করার বা এটিকে বন্ধ করার কোনো পদক্ষেপ আমরা দেখছি না। কিছু কিছু ব্যক্তি আপনার নির্বাচনকে নিয়ে মেয়াদ 5 বছরের সরকারে থাকা উচিত, এরা কারা, কতজন, এটা বলতেই পারে, এটা তার অধিকার আছে, বলতেই পারে, সেটা আমি দোষের দিব না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, এগুলোর ভূমিকা তো গত 15 বছর আমরা দেখেছি, এখন পরিবর্তিত সময় আমরা লক্ষ্য করছি। আমাদের এখন সবচেয়ে বড় প্রয়োজনটা কি? জনসাকে যেটা বলেছে যে সংস্কার এবং নির্বাচনকে কোনো অবস্থাতেই মুখোমুখি করে দেওয়া হবে না, ঠিক হবে না। এখন একটা অংশ দেখা যাচ্ছে যে তারা এটাকে বিলম্বিত করতে চায়,
আবার কখন বলছে যে না সরকারের রোডম্যাপ ঘোষণা করা উচিত। আমরা শুরু থেকেই বলে আসছি, আমরা তো গত 50 বছরে বাংলাদেশের বিভিন্ন যে ট্রানজ্যাকশন পিরিয়ডগুলো এসছে, হোসেন মোহাম্মদ এরশাদ এসছে, সামরিক শাসন এসছে, 111 এসছে, এই সময়গুলো আমরা দেখেছি। তো সেই অভিজ্ঞতার আলোকেই বলছি যে আপনি দেখেন 111-এর সময় ক্ষমতা দখল করলো যে আমরা এখন আমাদের দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে, আমরা রাষ্ট্র মেরামতের দায়িত্ব নিলাম। 2 বছর পর কি হলো? একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন দিয়ে তারা বিদায় নিল। আমরা চাই যে বর্তমান এই সরকার যে জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণের জন্য আমরা সকলেই তাকে সহায়তা দান করছি। জি, তাহলে কি আসলে বিএনপি এই অন্তর্বর্তী সরকার দীর্ঘকাল থাকার মধ্য দিয়ে একটি আবারও 111-এর মতন কোনো ঘটনা পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি? আমি সেটা আমি বলবো না। একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকার ফলশ্রুতিতে রাষ্ট্রের যে সংকটগুলো তৈরি হচ্ছে, আপনি ইউনিয়ন পরিষদ বলেন, পৌরসভা বলেন, প্রশাসন বলেন, নির্বাহী বিভাগ বলেন, সর্বত্রই কিন্তু একটা অস্থিরতা বিরাজ করছে। দেশে স্থিতিশীলতার জন্যই নির্বাচন দরকার। স্থিতিশীলতার মধ্য দিয়ে দেশে একটা শৃঙ্খলা ফিরে আসবে, সেটার জন্য আপনাকে নির্বাচনে আসতে হবে। তার কারণ আপনি গত 15 বছরের যে দুঃশাসন, এটা আপনি 1 বছর 2 বছর 3 বছরের মধ্যে সারতে পারবেন না। এখন যদি একটা নির্বাচনের মধ্যে কোনো সরকার ক্ষমতায় আসে, সেই দেশকে একেবারে নহর বইয়ে দেবে, সেটাও হবে না। তার কারণ গত 15 বছরে দেশের রাষ্ট্রীয় কাঠামোগুলো যেভাবে প্রশাসন বলেন, আইন প্রক্রিয়া সংস্থা বলেন, সবগুলোই যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটা আপনার সেরে উঠতে আমি মনে করি 1 যুগ লাগবে। এইটা আপনার আজকে যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে, আপনি কি প্রশাসনের জায়গাগুলো থেকে গত 15 বছরে যারা সরকারের প্রত্যক্ষ মদদে সহায়তা দান করেছে বা নগ্ন ভূমিকা রেখেছে, তাদেরকে কি আমরা সেই জায়গাগুলো থেকে সরাতে পেরেছি? পারিনি। আজকে বিভিন্ন জায়গাগুলোতে সংস্কারের কথা বলছেন, সংস্কারটা কি করবেন? আমাদের নিজেদের ব্যক্তি জীবনে তো সংস্কার আমরা করতে পারিনি। আমি আগেও বলছি যে বর্তমান 8 মাস সরকারের মেয়াদ অতিক্রান্ত হলো। 8 মাসে আমরা রাজনৈতিক দলসমূহ তাদের পাশে অবস্থান করছি, কিন্তু বাংলাদেশে এই জায়গাগুলোকে কি আমরা বলতে পারবো যে দুর্নীতিমুক্ত হয়েছে প্রশাসন, আইন প্রক্রিয়া সংস্থা, বা তারা যথাযথভাবে জনগণের প্রত্যাশা যে দায়িত্ব পালন করতে পারছে? আমি নিজের এলাকার কথাই বলবো যে আমার নিজের এলাকাতেই আমি প্রশাসনকে অনেক সময় কথা বলি যে এখন তো আমাদের রাজনৈতিক কোনো হস্তক্ষেপ নাই, তো আপনারা এই 8 মাসে আপনারা সময় অতিক্রম করছেন, তো এই 8 মাসে জনগণের যে প্রত্যাশা, এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যেভাবে দাঁড় করানো দরকার, সেই জায়গাগুলোতে আপনার অন্তরায় কোথায়, বাধা কোথায়, কেন করছেন না, কেন পারছেন না? এখন বিষয়টা হচ্ছে যে এই জায়গাগুলোর যেহেতু আপনার বিগত সময়ে যারা বিভিন্ন দায়িত্বে ছিল তাদেরকে নিয়ে বিভিন্ন প্রশ্ন আসছে, এই সমস্ত কারণগুলোর জন্য আমি মনে করি যে নির্বাচনের মধ্য দিয়ে আপনার একটা রাষ্ট্রকে একটা গণতন্ত্রের পথে নিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। তার কারণ আপনার এখনও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা শতকরা 40% ইউনিয়ন পরিষদের কোনো নির্বাচনই হয়নি, তারা এখনো বহাল তবিয়তে আছে। হ্যাঁ, তার মানে আপনি এই জায়গাগুলো আপনি সংস্কার করছেন, এই জায়গাগুলো যদি আপনি দ্রুত এই জায়গাগুলোতে একটা গণতান্ত্রিক পরিবেশ না নিয়ে আসতে পারেন, নির্বাচনের মধ্য দিয়ে যদি এই জায়গাগুলোকে আপনি ঠিক করতে না পারেন, আপনার কোনো কিছু এই যে আমরা নির্বাচন চাইছি এবং সেই সাথে আমরা সংস্কারও চাইছি, এবং সেই সংস্কার আমরা কতখানি চাইছি এবং নির্বাচন আমরা কত দ্রুত চাইছি। সংস্কারের ব্যাপারে তো ইতিমধ্যে যে কমিশন গঠন করা হয়েছে, তারা তো সুনির্দিষ্টভাবে আপনার কিছু, কিন্তু এই সংস্কার কার্যক্রমটা তাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে কিনা? অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, এই যে আমরা বারবার বলছি, বা জোনায়েদ সাকি বা মোহাম্মদ হারুন রশিদ, তারা দুজনেই একমত হয়েছেন যে কেউ না কেউ আসলে আছে যারা সংস্কার এবং নির্বাচন দুটোকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছেন। কারা তাহলে সেই চেষ্টা করছেন? কারা চেষ্টা করছেন, এটা তো যাদের বক্তব্য দুই দিকে মানে মুখোমুখি করার মতো, তারাই চেষ্টা করছে। এখন সংস্কার নিয়ে যে ব্যাপারটি এসছে, আপনি পুরোপুরি সংস্কার শেষ করে নির্বাচন করবেন, তাহলে একটা নির্বাচনটা দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্যে চলে যাবে। কারণ 6টা সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছে, 500-র উপরে প্রস্তাবনা আসছে, তার মধ্যে ঐকমত্য কমিশন সাম আপ করে 166টা প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করছে। এখন আপনি সংস্কার বললে 166 পয়েন্ট নাকি 500 পয়েন্ট? কারণ আপনি কমিশনের ইয়েতে যান, ওয়েবসাইটে যান, 500-র উপরে সংস্কার প্রস্তাব পাবেন। 500 সংস্কার প্রস্তাব যদি আপনি সম্পূর্ণ করে নির্বাচন করতে চান, তখন এটা মুখোমুখি হয়। আর আপনি যদি এটুক করেন যে আমি সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করাবো না, আমি নির্বাচনের যে রোডম্যাপ থাকার কথা সেই পথে হাঁটবে, এবং এটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য যে সংস্কারগুলোর প্রস্তাবনা এসছে, রাজনৈতিক দলগুলোর সাথে কমিশন বসে এই জায়গাটাকে জরুরি ভিত্তিতে পায়রুটি দিয়ে এই সংস্কারটা শেষ করুক, অন্যান্য এটার সাথে সংশ্লিষ্ট যেগুলো আছে শেষ করুক,
নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করুক, তাহলে সংস্কার এবং নির্বাচন একসাথে সাংঘর্ষিক হবে না। আপনার সংস্কার তো একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। আপনি 500 প্রস্তাবনা যদি সংস্কার সম্পূর্ণ করতে যান, ন্যাশনাল চার্টার আনতে যান, তাহলে সবগুলার রাজনৈতিক সংগঠনের সাথে যারা জনগণের প্রতিনিধিত্ব করে তাদের সাথে আলোচনা করে একটা যে সময়ের দরকার হবে, সেই সময়টা কিন্তু এই নির্বাচনের তারপরে নির্বাচন, এটা অনেক রাজনৈতিক দল মানবে না। একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হোক দেশে, মানে স্থিতিশীলতার জন্য কিন্তু একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দরকার। কিন্তু সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জরুরি যে সংস্কারের ইয়েগুলো আছে, এখনও অনেকটা সময় আছে। আগামী ডিসেম্বর জানুয়ারিতে নির্বাচন হতে পারে, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, জুন, যদিও আমি এর বলেছি যে জুনে নির্বাচন হয়, বাংলাদেশের কোনো মানে পরিবেশ থাকে না, জলবায়ুর কারণে, আবহাওয়ার কারণে, বিভিন্ন ইয়া হয় না, এবং বাংলাদেশে এই ন্যাশনাল ইলেকশন এর আগে কখনো এটা হয়নি। কাজে আমার মনে অধিকাংশ নির্বাচনটাই হয়েছিল শীতকালীন সময়, বর্ষাকালে বাংলাদেশের নির্বাচন খুব একটা হয়নি। তা আমার মনে হয় যে এই একটা সময়ের মধ্যে এটা নির্বাচনের তারিখ ঘোষণা করে, নির্বাচনের তারিখ আপনারা প্রত্যাশা করছেন, আবার একই সময়ে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা নির্বাচন কিংবা সংস্কারকে মুখোমুখি কেন দাঁড় করানো হচ্ছে এই প্রশ্ন করছি, সংস্কারের রোডম্যাপ এবং নির্বাচনী রোডম্যাপ এই প্রশ্ন নতুন করে বারবার সামনে আসছে। তাহলে কোন রোডম্যাপ আগে পেলে আসলে আমরা নির্বাচনের পথে দ্রুত হাঁটতে পারবো, সেটিও তো একটি প্রশ্ন। এই প্রশ্ন উত্তর নিব আমি একটি বিরতি নিয়ে ফিরতে হবে। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। জোনায়েদ সাকি, সংস্কারে আসলে ঠিক কোন কোন ইস্যুতে সব রাজনৈতিক দল একমত হচ্ছে সেটি নিয়ে যেমন দ্বিমত আছে, এবং সেটি দ্বিমত থাকাটাই গণতান্ত্রিক এক ধরনের সৌন্দর্য। আবার একই সময় সংস্কার আগে হবে নাকি নির্বাচন আগে হবে সেটি নিয়ে আমাদের মাঝে দূরত্ব বাড়ছে। নতুন করে প্রশ্ন উঠলো, সংস্কার না নির্বাচন, কোনটি রোড ম্যাপ আসলে আগে দরকার, কোনটি আগে দরকার? দুটোরই রোড ম্যাপ দরকার একসাথে, এটা আলাদা বিচ্ছিন্ন ব্যাপার নয়। তো আপনি সংস্কার করার ধরেন, মানে সংস্কার তো একটা সংবিধান থেকে শুরু করে পুরো রাষ্ট্র কাঠামোটার, সেইখানে অনেকগুলো প্রশ্ন, মানে পিপলের ইনভলভমেন্টটা লাগবে। আমি জনগণকে নিয়েই তো সংস্কারটা করতে হবে, এবং একটা রিপাবলিকে চলার তো কতগুলো নিয়ম নীতি আছে, দুনিয়াব্যাপী অ্যাকসেপ্টেবল কতগুলো নীতি আছে। রিপাবলিক মানেই যেহেতু জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত, জনগণই কিন্তু নিয়ামক শেষ পর্যন্ত, ফলে পিপলের ইনভলভমেন্টটা ঘটতে হয়। সংবিধান জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ। তো সংবিধান আপনি বানালেন, তো সেটাকে তো কোনো মানে জনগণের প্রতিনিধিত্বের মধ্যে দিয়েই সেটাকে নিশ্চিত করতে হবে। সেই জায়গাটাতে আপনার জনগণকে ইনভলভ করার রাস্তাটা কি, সেইটার জায়গা থেকে আমাদের দিক থেকে আমরা প্রস্তাব দিচ্ছি যে একটা হচ্ছে আমাদের কমন মিনিমাম জায়গাটা আমরা নির্দিষ্ট করি, যেটা পরবর্তী সংসদে যারাই আসবেন এতটুকু সবাই বাস্তবায়ন করবেন। আর যে পার্থক্যগুলোর জায়গা আছে সেটা নিয়ে আমরা জনগণের কাছে যাই। জনগণ যে জিনিসটাকে মানে গ্রহণ করবেন, জনগণ যদি আমার প্রস্তাব বেশি গ্রহণ করে, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, কথার কথা আমাদেরকে, তাহলে আমরা পার্লামেন্টে গিয়ে ওটা বাস্তবায়ন করতে পারবো। কিন্তু জনগণ অন্যদেরকে যদি করে তাহলে তারা সেভাবে বাস্তবায়ন করবে। এইটা, এর বাইরে তো অন্য কোনো পথ নেই। এর বাইরে একটা পথ হচ্ছে মানে আপনি বিপ্লবের পথ, মানে সরাসরি বল প্রয়োগের মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করা এবং তার মধ্যে দিয়ে পুরো জিনিসটার উপরে আপনার প্রাধান্য সৃষ্টি করা। সেই পথের জায়গাতে যারা আগ্রহী, যারা করতে চান, তারা তো তাদের কাজটা করবেন, আন্দোলন সংগ্রাম, জনগণকে ঐক্যবদ্ধ করা, সেইটার জন্য প্রস্তুতি নেওয়া। কিন্তু মিনওয়াইল আপনি এর মধ্যে যতক্ষণ না পর্যন্ত এটা করতে পারছেন ততক্ষণ পর্যন্ত তারা বসে থাকবে না। কাজে এই জিনিসটা, এটা এর একটা ডেমোক্রেটিক পদ্ধতি আছে। সো আজ এই ডেমোক্রেটিক পদ্ধতিটা বোঝাটার জন্য খুব কঠিন কিছু বিষয় লাগে না। বড় দল বুঝতে, আমি আপনার কথা বুঝলাম না, তাতে এটাই হচ্ছে জায়গা আর কি, যে আমরা একটু মানে আমরা যেটা বলেছি সেটাই করতে হবে আর কি, এরকম একটা জায়গা অনেকের মধ্যেই তৈরি হচ্ছে। সেইটাটা কোনো যৌক্তিক পথ হবে না। যৌক্তিক পথটা আমাদের খোঁজা দরকার, যে এইখানে ন্যূনতম কনসেনসাস হচ্ছে আমাদের প্রাইমারি পদ্ধতি, বাকিটা হচ্ছে জনগণের ইনভলভমেন্টের মধ্যে দিয়ে হবে। জনগণের ইনভলভমেন্টের মধ্যে দিয়ে জনগণ যেটাকে সংখ্যাগরিষ্ঠতা দেবে সেটা বাস্তবায়ন হবে। এর বাইরে শান্তিপূর্ণ আর কোনো পথ। জি, প্রধান উপদেষ্টার এই যে সংস্কার ইস্যুতে যে তাগাদা তিনি দিয়েছেন, সেটিকে গণসংহতি আন্দোলন কতখানি ইতিবাচকভাবে দেখছে? প্রথমত ডিসেম্বর টু এই যে রোড ম্যাপটা দিয়েছেন উনি, প্রাইমারি রোড ম্যাপ, আমরা বলেছি যে এটা আরো সুনির্দিষ্ট করার জন্য, এবং আমরা মনে করি যে সংস্কার প্রক্রিয়া যে পথে এখন আছে এটা ইতিবাচক, এবং এটা
কালক্ষেপণ না করলে এটা দ্রুতই এটা সম্পন্ন করা সম্ভব। বিশেষভাবে আগামী 1 মাসও সময় লাগার কথা না, 2 মাস সময় লাগার কথা না, ম্যাক্সিমাম 2 মান্থস, যে সবগুলো দলের সাথে আলাপ আলোচনা করে মোটামুটিভাবে সর্বসম্মতের একটা তালিকা তৈরি করা। ইভেন ইফ ওইটার পরেও যদি আরও কোনো মেজর প্রশ্নে একটা কনসেনসাসের জন্য তাগাদা ওঠে, তাগিদ তৈরি হয় সমস্ত দিক থেকে, তখন আবারও আলোচনা হতে পারে মেজর পার্টিগুলোর মধ্যে যে তারা এই জায়গায় এসে ছাড় দিতে প্রস্তুত কিনা। আসল তো এই স্টেক হোল্ডারদেরকে এই জায়গাটা আসতে হবে। তো সেখানে হয়তো কোনো একটা বিষয় নতুন যুক্ত হতে পারে, দুটো বিষয় যুক্ত হতে পারে। এই সর্বসম্মত জায়গাটা একটা ন্যাশনাল চার্টার আকারে, জাতীয় সনদ আকারে আমাদের তৈরি হওয়া লাগে। জাতীয় সনদ সকলেই অঙ্গীকারাবদ্ধ থাকবে এবং এটা অর্ডিন্যান্স আকারে থাকবে যে আগামী পার্লামেন্টের প্রথম 6 মাসের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে। এর পরের জায়গাটা হচ্ছে যে ডিফারেন্সগুলো নিয়ে আমরা জনগণের কাছে যাব, যার যার ম্যানিফেস্টো সেটা থাকবে, পিপলকে অর্গানাইজ করব, ভোটে জিতলে সেটা বাস্তবায়ন করব। এইটা বারবার বলছে এই কারণে যে মানে এই প্রশ্নটিকে মানে মেরিটের মধ্যে না ঢুকে যেভাবে আপনারা বক্তব্যকে মিডিয়াও সামনে আনছেন, যে মনে হচ্ছে একদল সংস্কার চায়, নির্বাচন চায় না, আরেকদল নির্বাচন চায়, কোনো সংস্কার চায় না, এই দুটোই অসম্ভব ব্যাপার। তার মানে জনগণের আসলে ইচ্ছাটাকে সবচাইতে বেশি আমাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। কিন্তু অ্যাডভোকেট রেজা ইসলাম ভাই, এই প্রশ্নটি আমি করতে চাই যে এই রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে যত দ্রুত সম্ভব নির্বাচন চাইছে, তারা যেমন আছে তেমনি আবার সংস্কার করে তারপর নির্বাচন সেটিও আছে। এই রাজনৈতিক দলগুলো আসলে জনগণ এই মুহূর্তে কি চাইছে সেটি বোঝার চেষ্টা করছে কিনা, সেই জনমত তারা জরিপ করেছে কিনা? জনগণ নির্বাচনও চায়, সংস্কারও চায়। এখন কোনটা আগে হবে কোনটা পরে হবে এইরকম একটা প্রশ্ন দাঁড়িয়ে গেছে। আমি সাকিব ভাইয়ের সাথে একমত, দুইটাই একইভাবে চলবে। এখন সংস্কার কতটুকু করলে করার পরে নির্বাচন হবে সেই প্রশ্নটা নিয়ে সেটা এখন একটা বিতর্ক তৈরি করছে। আমি মনে করি যে এটার একদম সহজ সমীকরণ সাকিব ভাই বলেছেন যে আমরা ন্যূনতম ইস্যুগুলোতে একমত হই, যথেষ্ট টাইম আছে এখনও, ডিসেম্বরও যদি ধরি আমরা, এখন এপ্রিল মাস, তাহলে 8 মাস সময় আছে। এই 8 মাসের মধ্যে এগুলা করা হোক, আর বাদ বাকিগুলা আমার এজেন্ডার সাথে এই ঐক্যমত কমিশনের সাথে আমার দল একমত হলো না, আমার এজেন্ডা জনগণের কাছে গেলাম, জনগণ ভুল দিল, আমি সেই ভোটের যদি ক্ষমতায় আসতে পারি তখনই হয়। কিন্তু এখন একটা প্রশ্ন কিন্তু এই জায়গায় আলোচনায় আসা উচিত বলে আমি মনে করি, সেটা হলো যে সর্বসম্মত যে চার্টার্ড কথা, সেই জায়গাটাতে কিন্তু ঐক্যমত কমিশনের কার্যক্রম নাই আমার দৃষ্টিভঙ্গিতে। এটা অন্যদের দৃষ্টিভঙ্গি ভিন্ন হবে। বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে 31টি দলকে কিন্তু এই ইয়েতে ডাকাই হচ্ছে না, যে নির্বাচন কিন্তু তারা অংশগ্রহণ করবে। এখন তারা যদি জনগণের কাছে যাওয়ার পরে, তাদের কথা বলার পরে জনগণ যদি তাদেরকে ম্যান্ডেট দেয়, তখন এই সনদ তারা কিন্তু ওই সংসদে পাশ করার ইয়ে নেই, নাও করতে পারে। এই জায়গাগুলোর একটা সমাধান নিয়ে আসা দরকার। জাতীয় ঐক্যমত মানে টোটাল জাতির একটা ইয়েতে স্ট্রাকচার একটা, আর প্রধান উপদেষ্টার যে এই কথাটা বলা হয়েছে, আমি ব্যক্তিগত মনে করি প্রধান উপদেষ্টা তাগিদা দিচ্ছে এটা করার জন্য, ওনার আন্তরিকতা আছে, কিন্তু এই কমিশনের চেয়ারম্যান কিন্তু উনি, যে তাগাদা দেওয়ার পাশাপাশি চেয়ারম্যান হিসেবে ওনার একটু দায়িত্ব আছে, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব আছে। একই ব্যক্তি দুইটা গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে আছে, যে উনি তাগাদাটাকে এমনভাবে দিক যাতে ওনার চেয়ারম্যানের দায়িত্বটা পালন হয়, সংস্কার নির্বাচন দুইটাই নিয়েই কোনো বিতর্কের অবস্থা। প্রধান উপদেষ্টার যে ধরনের কার্যক্রম সেটি নিয়ে আপনি যে কথা বলেছেন, হারুন রশিদ বিএনপিও ঠিক একই জায়গাটিতে একটা প্রশ্ন তুলেছে। তারা বলেছে যে কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রধান উপদেষ্টা প্রায় ডিসেম্বর থেকে জুন থেকে ডিসেম্বর আসা যাওয়া করছেন, কেন এক জায়গায় তাহলে এই সরকার স্থির থাকতে পারছে না নির্বাচন বা সংস্কার ইস্যুতে? আসলে আমরা সংস্কার নিয়ে বেশি কথা বলছি। আমি মনে করি যে সংস্কার নিয়ে তো যে কমিশনগুলো গঠন করা হয়েছে তারা সুনির্দিষ্ট কিছু আপনার উপস্থাপন করেছে। এখন আমরা যারা বলছি আগে সংস্কার, কি কি সংস্কার সুস্পষ্ট নির্দিষ্ট করে বলা দরকার। এনসিপি বা জামাতে ইসলাম তাদের সুনির্দিষ্ট করে বলে দেওয়া দরকার যে এই পয়েন্টটা আমরা সংস্কার চাই। সেই ক্ষেত্রে আপনার বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপি ওইসব ক্ষেত্রে কী দ্বিমত করছে? এখন যদি আপনার কোনো রাজনৈতিক দল আগে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তারপরে নির্বাচন, কিংবা সংবিধান পরিবর্তন করতে হবে, বা আমাদের ওই আর একটা কী বলছে আপনার গণপরিষদ নির্বাচন না করে আপনার একই সাথে করতে হবে, এগুলো তো দ্বিমত কোনোদিন একমত হবে না। তো এটার জন্য তো আপনার নির্বাচন পিছানো যাবে না বা নির্বাচনকে বিলম্বিত করা যাবে না। এখন
এই সমস্ত কারণে আমরা আশঙ্কা করছি যে আমাদের এই সমস্ত রাজনৈতিক দলগুলো যারা অতীতে গত 50 বছরে তাদের পার্লামেন্টে জনপ্রতিনিধি অংশ কতটুকু, সেটা একটু বিবেচ্য বিষয়, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের বিএনপি হিসেবে আমি মনে করি যে আমাদের প্রতি এক দায়বদ্ধতা আছে, আমাদের যেমন জবাবদিহিতা আছে, আমাদেরকে মানুষের কাছে কথাও শুনতে হচ্ছে, যে কারণে আপনার এখানে যে সংস্কারের কথা আমরা বলছি সুনির্দিষ্টভাবে সেই জিনিসগুলো কিন্তু তারা কি বিষয় ক্লিয়ার করছে না। আগে সংস্কার চাই, সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে নির্বাচন করা হোক। আমরা তো ইতিমধ্যেই আলোচনার মাধ্যমে বলেই দিয়েছি যে আজকে আমরাকে যখন প্রধান উপদেষ্টা বা সংস্কার কমিশন ডাকছে, যে জায়গাগুলোতে আমরা ঐক্যমত হয়েছি সেটা আপনি ঐক্যমতের ভিত্তিতে আপনি অগ্রসর হন না কেন? সেটাকে ঐক্যমতের ভিত্তি ধরে নিয়েই আপনি সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্যে আপনার একটা কমিটমেন্টের জায়গায় আসেন না কেন? যে যেই নির্বাচিত হোক এই জায়গাগুলো আমরা বাস্তবায়ন করব। এটার জন্য তো আপনার একদিন, দুদিন, 3 দিন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে তাগাদা দিয়েছেন সেই তাগাদা কি কোনো না কোনোভাবে বিএনপিকে একটু খুশি করবার জন্যই? না, বিএনপি খুশি করার জন্য আমরা কিন্তু আজকে নতুন নয়, আমরা শুরু থেকেই বলে আসছি। আমার দেখবেন আপনি আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন জায়গায় যে আমি জনসভাগুলো করছি, বক্তব্য দিচ্ছি, আমরা বারবার দাবি জানিয়ে আসছি যে আমরা নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ চাই। অস্পষ্ট কোনো ঘোষণা নয়, সুনির্দিষ্ট রোড ম্যাপ চাই। সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে, সংস্কার প্রক্রিয়া চলবে। যারা নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তারা আপনার এই সংস্কার প্রক্রিয়াকে সম্পন্ন করবে, এগিয়ে নিয়ে যাবে। কিন্তু সংস্কার প্রক্রিয়া তো আপনি এখন একটা সংস্কার প্রক্রিয়ার ফর্মুলা আবিষ্কার করলেন, সেটা কালকে বাস্তবায়ন হবে না। এটার জন্য আমাদের দেশের যে রাষ্ট্রীয় চরিত্র, আজকে আমি কথা অন্য প্রসঙ্গ আসলেও আপনি বিনিয়োগের জন্য আমরা সম্মেলন করছি, আমরা বিনিয়োগের জন্য আকৃষ্ট করার চেষ্টা করছি, কিন্তু তার পূর্ব শর্তগুলো কি? রাজনৈতিক স্থিতিশীলতা লাগবে, দেশের আপনার যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে যে বদনাম তৈরি হয়েছে, যে আপনার দুর্নীতির ক্ষেত্রে যে আপনার নির্বাচন হলেই কি বিষয় কিছু হয়েছে, নির্বাচন হলে আপনার এই জিনিসগুলো রাতারাতি নির্বাচন তো এর আগে থেকেছে। নির্বাচন হলে এটা সরকারের চরিত্রের উপর ডিপেন্ড করে, সরকারের চরিত্রের উপর ডিপেন্ড করে। নির্বাচনের সাথে বিভিন্ন সরকার বিভিন্ন সময় ক্ষমতা থেকেছে, যে কারণে আপনার নির্বাচন হলে একটা হবে কি যে নির্বাচিত সরকার এই কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা এবং তার সেই বাস্তবায়নের জন্য তার রোডম্যাপ তৈরি করবে। এবং নির্বাচিত সরকার এই কথাগুলো নির্বাচনের পরবর্তী সময়টাতে নির্বাচিত হবার পরেও মনে রাখবে, সেই প্রত্যাশা আমরা করতে চাই। মোহাম্মদ হারুনুর রশিদ, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জোনায়েদ সাকি, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহনের সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জি 25 প্রাতিনিধিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।